গাইস, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ঘটনা শেয়ার করব যেটি শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে পড়বে। তাছাড়া বলে নিচ্ছি, এই ভিডিওটি কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভুতুড়ে হতে চলেছে। সো আপনারা যারা ভীতু প্রকৃতির এবং হার্টের রোগী রয়েছেন তারা কিন্তু আজকের ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কারণ আজকের ভিডিওটি যারা কিনা খুব সাহসী এবং ভুতুড়ে গল্প পছন্দ করেন তাদের জন্য। সো তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আজকে হলো শনিবার, আকাশে অনেক কুয়াশা, কারণ এটা হলো ডিসেম্বর মাস। এই সময় কুয়াশায় বেশি থাকে, কারণ এটা হলো শীতকাল। শীতকালে কুয়াশা অনেক বেশি থাকে। আকাশের দিকে তাকালে তো সূর্য দেখাই যায় না। বেলা 2টা বা 2:30টার সময় হালকা একটু রোদের মুখ দেখা যায়, তাও আবার বিকাল 3টা-4টার সময় সন্ধ্যা নেমে আসে। আর এভাবে ঘরে বসে থাকতে থাকতে আমাদের দিন কেটে যায়, কিন্তু কোনো কিছু আর ভাল লাগে না। আর এদিকে অল্প কয়েকদিন আগে আমাদের পরীক্ষা শেষ হলো, আমাদের স্কুলও বন্ধ। এখন কি করা যায়? তো এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো, আমি তো অনেকদিন ধরে আমার নানা বাড়ি যাই না, তো এই সময়টা আমার নানা বাড়ি গিয়ে কাটিয়ে আসলে কেমন হয়। তো এই কথা ভাবতে ভাবতে আমি আমার আম্মুর কাছে গেলাম। আম্মুকে বললাম, আম্মু অনেকদিন ধরে তো নানা বাড়ি যাইনি, এবার আমি আমার নানা বাড়ি যাইতে যাচ্ছি। পরীক্ষা তো শেষ হলো, এবার গিয়ে বেশ কয়েকদিন থাকবো, কি বলো আম্মু? তখন আম্মু আমাকে উত্তরে বলল, হ্যাঁ একদম ভালো কাজ করেছিস। গত পরশুদিন তোর নানু আমাকে কল দিয়েছিল। কল দিয়ে আমাকে বললে, রিফাতের তো পরীক্ষা শেষ, আমাদের বাড়িতে পাঠিয়ে দে। অনেকদিন হলো রিফাতকে দেখি না, আর কেমন জানি খালি খালি লাগে বাড়িতে। রিফাতকে আমাদের বাড়িতে পাঠিয়ে দে। তখন আমি বলছি, দেখি রিফাতকে আগে বলে দেখি রিফাত যাইতে চায় কি যায় না। তো এরপর আম্মু আমাকে বলে, এখন যদি তুই তোর নানু বাড়িতে যাস তাহলে তোর নানু অনেক খুশি হবে এবং তোর ভালো কিছু সময় কাটবে, তাহলে বেশি দেরি না করে কালকে চলে যা। তো তারপর আম্মুর কথা শুনে বেশ খুশি হলাম এবং পরের দিন সকালে আমি আমার নানুর বাড়ি যাওয়ার জন্য রেডি হতে শুরু করলাম। আর আমাদের বাড়ি থেকে আমাদের নানুর বাড়ি মোটামুটি বেশ দূরত্ব, তাই নানু বাড়ি যেতে আমাদের মোটামুটি প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো তারপর আমি আমার বাড়ি থেকে আমার নানু বাড়ি যাওয়ার জন্য রওনা দিই। আর এখন বাজে প্রায় 12টা, তার মানে আমরা সন্ধ্যা 5টা বা 6টার ভিতরে আমাদের নানুর বাড়ি গিয়ে পৌঁছে যাব। আর আমি কিন্তু আগেই বলে দিয়েছি এটা হলো ডিসেম্বর মাস, আর এই সময় বিকাল 5:30টায় কিন্তু আমাদের মাগরিবের আজানটা দিয়ে দেয়। তার মানে এটা হলো আমাদের নানু বাড়ি গিয়ে পৌঁছিতে মোটামুটি রাতই হয়ে যাবে। তো সবকিছু ভালোই ছিল। আমি বাসে করে যাচ্ছিলাম আর অলরেডি আমি 2 ঘন্টার পথ অতিক্রম করে ফেলছি, মানে এটা হলো এখন দুপুর 2টা বাজে। তো তারপর আমি বাসের ভিতর থেকেই দুপুরের খাবার হিসেবে বাইরের খোলা খাবারই খেয়ে নিলাম। তো তারপর বাসের ভিতরে এত বড় লং জার্নি ভাল লাগতেছিল না। তারপর ভাবলাম ফোনটা বের করে ফোনে কিছু একটা ফেসবুকে দেখি। আর যে আমি ফেসবুকে ঢুকার পর শুধু দেখি আর্জেন্টিনা আর ব্রাজিলের তর্কাতর্কি ভিডিও। আর এগুলা দেখতে দেখতে অনেকটাই বোর হয়ে গেছি, তাই ভাবলাম একটু গেমে ঢুকি। গেমে ঢুকলে যদি একটু ভালো লাগে। এছাড়াও আবার গাড়ির ভিতরে অনেক জার্নি, এর ভিতরে গেমটাও ভালোভাবে খেলা যায় না। তবুও আমি নিরুপায় হয়ে গেমের ভিতরে ঢুকলাম। আর গেমের ভিতরে ঢুকে আরো অবাক হয়ে গেলাম, ওমা এটা কি 16 ডিসেম্বর হিসেবে ইলাইট পাস ফ্রিতে দিয়ে দিল। তো তারপর এগুলো দেখতে দেখতে আমার একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট দেয়। রিকোয়েস্ট দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট করি। তারপর তার গ্রুপে যাই। গ্রুপে যাওয়ার পর আমাকে বলতেছে, রিফাত ভাই আমার তো পিং অনেক হাই থাকে, আর আমি যে ভিপিএনটা দিয়ে খেলি এই ভিপিএনটা বারবার ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে পিং অনেক হাই থাকে। এমন একটা ভিপিএন আছে আপনার জানা যে ভিপিএনটাতে ভালোভাবে গেম প্লে করা যাবে? তখন আমি বললাম, হ্যাঁ অবশ্যই আছে। আমাদের গেমারদের উপর লক্ষ্য করে বাংলাদেশের ডেভেলপার একটা নতুন ভিপিএন লঞ্চ করেছে, যে ভিপিএনটার নাম হলো 5G গ্লোবাল ভিপিএন। সেই ভিপিএনটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। তাছাড়াও এই ভিডিওর পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আর হ্যাঁ, আপনারা চাইলেও কিন্তু সেই ভিপিএনটা ইউজ করতে পারেন। বেসিক্যালি কিন্তু সেই ভিপিএনের পিংটা অনেক ভালো এবং কোনো প্রকার ভিপিএনের ভিতরে অ্যাড নাই। তো তারপর আমি সেই বন্ধুর সাথে কিছুক্ষণ গেম প্লে করলাম। গেম প্লে করার পর সেই বন্ধুটা আমাকে বলল, হ্যাঁ ভাই ভিপিএনটা সত্যি অনেক ভালো, থ্যাংক ইউ ভাই। তো তারপর তার সাথে আরো 2-1টা ম্যাচ খেলে আমি গেম থেকে বের হয়ে যাই। আর এইদিকে আমরা আরো 2 ঘন্টার পথ অতিক্রম করে ফেলি, অর্থাৎ এখন আমাদের ঘড়ির সময় বিকাল 4টা। তো এইভাবে চলতে চলতে আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পথ বাকি আছে। আর ঠিক ওই সময় আমাদের চলতি বাস হঠাৎ করে ব্রেক করে ফেলে। আর আমরা সবাই তো অবাক, কেন হঠাৎ করে বাস এভাবে ব্রেক করলো। তো তারপর বাসের হেল্পার এসে আমাদের সবাইকে বলতেছে, আপনাদের সবাইকে নামতে হবে, বাসের সমস্যা হয়েছে, এখন বাস ঠিক করতে হবে, আর তারপরেই আপনারা যেতে পারবেন। আর যাদের বাড়ি কাছে রয়েছে তারা এখন আপনারা অটো বা রিক্সা ধরে যেতে পারেন, কারণ বাস ঠিক করতে মোটামুটি অনেকটাই দেরি হবে, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। তো তারপর আমি মনে মনে ভাবলাম, আমার তো বেশি তাড়া নেই, আমি 2 ঘন্টা নয় ওয়েট করি, আর এই 2 ঘন্টা আমি বাইরে গিয়ে হালকা কিছু ঘুরে ফিরে আসি। তো এই ভেবে আমি সেখানে ওয়েট করলাম। এছাড়াও কিন্তু আরো অনেকেই কিন্তু বাসে ওয়েট করছে, শুধুমাত্র আমি না। আর আমার কিন্তু এখনো মোটামুটি অনেক পথ বাকি আছে, 1 থেকে 1.5 ঘন্টা সেটা শুধু বাস দিয়ে যাইতে। তারপরে মোটামুটি মনে হয়
50-60 কিলোর মতো পথ এখনো বাকি আছে। তো তারপর বাস থেকে নেমে বাসের হেল্পারকে আবারও বললাম বাসটা ঠিক হতে আনুমানিক কত সময় লাগবে। তখন সে বলল 2 ঘন্টার মতো তো লাগবেই, আপনি 2 ঘন্টা যে কোনো জায়গা দিয়ে ঘুরে আসতে পারেন। তো তারপর আমি নিশ্চিন্তে 2 ঘন্টার জন্য বের হয়ে গেলাম। আমি রেস্টুরেন্টে গেলাম, ভালো কিছু খেলাম, এছাড়াও হালকা কিছু ঘোরাফারি করলাম। তো তারপর এদিকে আমার 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে। আর আমি মনে মনে ভাবছি 2 ঘন্টা তারা বলছে, তার মানে আরো কিছু সময় লাগবে, কারণ তারা সব সময় বলে কিছু সময় কমের কথা। তো তারপর কথা অনুযায়ী আমি 2 ঘন্টা পর সেখানে যাই, গিয়ে দেখি সেখানে আর বাসটা নেই। তারপর আমি সাইডের কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলল অল্প কিছুক্ষণ আগে সেই বাসটা এখান থেকে নাকি চলে গেছে। আর এখন তো আমি পুরোপুরিভাবে নিরুপায় হয়ে গেলাম, কারণ আমার হাতে যা টাকা ছিল তা দিয়ে আমি রেস্টুরেন্টে বসে ভালো কিছু খেয়ে ফেলছি। এখন কথা হলো আমি কিভাবে আমার নানু বাড়ি পৌঁছাবো। এখন যদি আমি অটো বা সেন্সি ধরি তাহলে আমার মোটামুটি 4 থেকে 500 টাকার মতো লাগবে, কারণ 50 থেকে 60 কিলো এটা কিন্তু মোটামুটি অনেক দূর। তাছাড়া আবার যদি আমার বাস দিয়ে যেতে হয় তারপরেও আমার এখান থেকে বাস স্টেশন পর্যন্ত পৌঁছিতে হবে। তো তারপর কোনো উপায় না পেয়ে বাস স্টেশনে যাওয়ার জন্য রওনা দিলাম। আর এখান থেকে নাকি বাস স্টেশন অতটাও দূরে না, 5 থেকে 10 মিনিট হাঁটলে যাওয়া যায়। তো এভাবে 5 মিনিট হেঁটে যাওয়ার পর বাস স্টেশন থেকে একটা বাস আসতেছে আর এসে আমার সামনে ঠিক দাঁড়িয়ে পড়লো। আর তখন সময়টা ছিল মাগরিবের আজানের 5 থেকে 10 মিনিট পর, মোটামুটি হালকা অন্ধকার হয়ে গেছে। তো তারপর আমি বাসের হেল্পারকে না দেখে তারপরও বললাম, ভাইয়া এটা কি বগুড়া যাবে? তখন ভিতর থেকে কেউ একজন ইশারা দিয়ে উঠতে বললো। তো তারপর আমি বাসের ভিতরে উঠে পড়লাম। আর বাসের ভিতরে ওঠার পর একটা জিনিস লক্ষ্য করলাম, বাসের ভিতরে কোনো প্রকার লাইটের ব্যবস্থা নেই। আর এটা আমি তেমনটা গুরুত্ব দিলাম না। তো তারপর আমি পিছনে একটা সিটে গিয়ে বসে পড়লাম। আর একটা জিনিস দেখে খুব অবাক হলাম, একটা বাসের ভিতরে এতগুলো প্যাসেঞ্জার থাকার পরেও তেমন কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। তো এরপর থেকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটতে শুরু করে যার জন্য আমি মোটেও প্রস্তুতি ছিলাম না। আর শুরুর দিকে সবকিছু আমি এড়িয়ে চলতেছিলাম, এগুলো সবকিছু আমি স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম। আর আমি মনে মনে ভাবছিলাম হয়তো এরা সবাই ঘুমাচ্ছে, কারণ হয়তো এই বাসটা অনেক দূরে থেকে আসছে আর প্যাসেঞ্জাররা সবাই ঘুমিয়ে পড়ছে। কিন্তু না, আমার ভাবনাটা পুরোপুরিভাবে ভুল ছিল। কিছুক্ষণ পর মনে হচ্ছে বাসের ভিতরে কোনো একটা গন্ডগোল আছে। বাসের ভিতরে মনে হচ্ছে কেমন জানি গ্যাংরানোর শব্দ, আর এত পরিমাণ শব্দ হচ্ছিল যেন কয়েকটা জানোয়ার মিলে গ্যাংরাইতেছে। শুরুর দিকে আমি ভাবছিলাম সবাই ঘুমিয়ে গিয়ে নাক ডাকতেছে। আর ঠিক ওই সময় নানু আমাকে কল দেয়। কল দে বলে, কিরে রিফাত, কোন পর্যন্ত আসছিস? বাস তো অলরেডি এসে পড়ছে, তুই এখনো আসিস না কেন? তখন আমি নানুকে বললাম, আমি তো নানু বাস মিস করে ফেলছি, পরবর্তী বাসে আসতেছি। তখন নানু আমাকে বলতেছে, আমাদের এইখানে আসার জন্য তো এই বাসটাই আছে, এছাড়া তো আর পরবর্তীতে কোনো বাস নেই, তুই কোন বাসে উঠেছিস? তখন আমি বললাম, নানু আমি তো ঠিক বাসে উঠেছি, আমি ওদেরকে বলছি যে বগুড়া যাবে কিনা। ওরা বলল হ্যাঁ যাবে, তারপরে তো আমি উঠলাম। তখন নানু আমাকে বলল, তুই ভুল বাসে উঠেছিস, এখানে একটা বাসই আসে, এছাড়া আর কোনো বাস আসে না, তুই অক্ষণ ওই বাস থেকে নেমে পড়। তো তারপর আমি নানুকে বললাম, তুমি 1 মিনিট ওয়েট করো, আমি সাইডের একটা প্যাসেঞ্জারের কাছ থেকে শুনি এটা কি বগুড়া যাবে কিনা। তখন নানু বললো আচ্ছা ঠিক আছে শোন। তখন আমি সাইডের প্যাসেঞ্জারকে যে ডাক দেই, ডাক দেওয়ার পর আমি তো পুরাই অবাক হয়ে যাই, আর আমার হাত থেকে ফোনটা সেখানেই পড়ে যায় সেটা দেখার পর। কারণ গাইস আমি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। যে আমি সেই প্যাসেঞ্জারকে ডাক দেই, ডাক দিয়ে দেখি তার মুখ পুরোটাই রক্তে ভরা, আর ডাক দিয়ে মাত্রই চোখ বড় করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি দেখে তো খুব ভয় পেয়ে গেলাম। তো তারপর আমি ভয় পেয়ে আরেকটা যাত্রীকে বললাম, দেখেন না ইনার যেন কি হয়ে গেছে। তারপর অন্য যাত্রীরা যে আমার দিকে তাকায়, আমি তো পুরাই জটকা খেয়ে গেলাম, কারণ দেখি সেই ব্যক্তির গাঁটটা পুরাই ভাঙ্গা। আর এইগুলো দেখে আমার তো পুরোপুরিভাবে অবস্থা শেষ, মনে হচ্ছে প্যান্টের ভিতরে হিসু করে ফেলবো। ঠিক ওই সময় আমি কোনো উপায় না পেয়ে বাসের হেল্পার এবং ড্রাইভারকে ডাকতে শুরু করলাম, দেখেন আপনার বাসের সকল যাত্রী কি যেন হয়ে গেছে, প্লিজ বাসটা থামান, আমি নামবো। তারপর যেই আমি বাসের হেল্পারের দিকে তাকানোর পর তো আমি পুরোপুরি অবাক হয়ে গেছি, কারণ দেখি বাসের হেল্পারের মাথার ভিতরে কি যেন একটা লোহার রড ঢুকে আছে, আর ঘাড়ের ভিতরে যেমন মনে হচ্ছে গাঁটটা কেটে প্রায় 2 ভাগ হয়ে আছে। আর এটা দেখে তো আমি পুরোপুরি ভাবে অবাক হয়ে গেলাম, তার মানে কি আমি ভূতেদের বাসে উঠে গেলাম? আর এগুলো তো সব কয়টাই মনে হচ্ছে মানুষের আত্মা। তো তারপর আমি দৌড়িয়ে ড্রাইভারের কাছে গেলাম। ড্রাইভারের কাছে গিয়ে আমি তো পুরোপুরিভাবে আরো অবাক হয়ে গেলাম, কারণ ড্রাইভারের মাথায় ছিল না, তার মাথাটা তার প্রায়ের কাছে পড়ে রয়েছে। আর এটা দেখার পর আমি তো পুরোপুরিভাবে শেষ, মনে হচ্ছে আমি আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না, কারণ আমি ভুল করে বাসে উঠে পড়েছি, সেটা আবার ভূতেদের বাস। আর যখন আমি বুঝতে পেরেছি এটা ভূতেদের বাস, তখন প্রত্যেকটা আত্মা এবং প্রত্যেকটা ভূত আমার দিকে
দিকে আসতে শুরু করে। আর এটা দেখার পর যে কোনো মানুষ অজ্ঞান হতে বাধ্য হয়, আর মনে হচ্ছে তারা এসে আমার গলাটা চিপে ধরবে। আর এই অবস্থায় তো আমি আস্তে আস্তে পিছাতে শুরু করি, আর প্রত্যেকটা ছিট থেকে প্রত্যেকটা আত্মা আমার দিকে আসতে শুরু করে। আর এটা দেখার পর তো আমি পুরোপুরি শেষ, কারণ মনে হচ্ছে আমি এই বুঝি মরে যাব। আর সত্যি কথা, সেটা যদি কোনো হার্টের রোগীর সাথে ঘটতো তাহলে সেখানে সে হার্ট অ্যাটাক করে মরে যেত। আর আমি তো এমন অবস্থা, আমি সেখানে আর কোনোভাবে কোলাতে পারতেছিলাম না। তো তারপর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। আর পরের দিন সকালে আমি দেখতে পাই আমি আমার নানু বাড়িতে পড়ে আছি, আমার নানু বাড়িতে বিছানায় শুয়ে আছি। তো তারপর আমি বললাম আমি এখানে কিভাবে আসলাম। তখন নানু ভাই আমাকে বলল আমাকে নাকি দুইজন মানুষ বগুড়া বাস স্টেশনের সামনে পড়ে থাকতে দেখেছে। তো তারপর আমরা গিয়ে তোকে সেখান থেকে নিয়ে আসি। আর তারপর নানু আমাকে বলে তোর সাথে কি কি হয়েছিল সবকিছু খুলে বলতো। তখন আমি সবকিছু আমার নানুকে এবং সবাইকে বলি। তখন তারা বলল সেই বাসটা নাকি আজকে থেকে 5 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল। আর সেই বাসটা নাকি বগুড়া আসার পথে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্ট করে নাকি সেখানে অনেকগুলা যাত্রী মারা যায়, তার সাথে নাকি বাসের হেল্পার এবং ড্রাইভারও মারা যায়। আর যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল সেই ট্রাকের ভিতরে ছিল নাকি রড, টিন এবং কিছু লোহার জিনিসগুলো, আর যেগুলোর কারণে সেই ড্রাইভারের নাকি টিন দিয়ে কালারটা একদম আলাদা হয়ে যায়। মাথাটা 2 ভাগ হয়ে যায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে, এবং সেই হেল্পারের মাথার ভিতরে একটা রড ঢুকে যায় এবং প্রত্যেকটা যাত্রী নাকি মোটামুটি আঘাত পায়, এবং সেখানে নাকি অনেকটা বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। আর সেটা নাকি মাঝে মাঝে অনেকেই দেখতে পারে এই রাস্তা দিয়ে চলাচল করে। আর আমি নাকি সেই বাসের ভিতরে উঠে গেছিলাম। আর সবাই আমাকে বলে তোমার ভাগ্যটা অনেক ভালো ছিল, সেই কারণে তুমি সেখান থেকে বেঁচে আসতে পেরেছো। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে কন্টিনিউ, তাহলে আমি বুঝতে পারবো কে কে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। আর হ্যাঁ, গত ভিডিওতে একটা গিভওয়ে ছিল, সেই গিভওয়ের ফলাফলটা আগামী ভিডিওতে দেওয়া হবে। সো তোমরা যারা যারা এখনো গিভওয়েতে অংশগ্রহণ করো নাই, এখনো গিয়ে অংশগ্রহণ করে ফেলো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দেন, যাতে করে এরকম নতুন নতুন ভূতের গল্প সবার আগে পেয়ে যান। আর